বিয়ে? এটাকে তুমি বিয়ে বলো? এটা জাস্ট একটা এগ্রিমেন্ট ড্যাডের জন্য। জাইন কাল পরশুর মধ্যেই বাংলাদেশে আসছে। ও আসলে আমি ওর সাথেই টাইম স্পেন্ড করব। তুমি যেন মাঝখানে এসে কোনো সিন ক্রিয়েট না করো। আরিয়ানের ভেতরটা জ্বলে উঠল। নিজের স্ত্রীর মুখে অন্য পুরুষের গুণগান আর তাকে স্পেশাল বলাটা কোনো স্বামী সহজভাবে নিতে পারে না। তবে আরিয়ান নিজেকে শান্ত রাখল। সে জানে রেগে গেলে আনিকা আরও পেয়ে বসবে। দুপুরের ঘটনা। দুপুরে বাড়িতে বেশ কিছু আত্মীয় এসেছে নতুন বউ দেখতে। আরিয়ানের মা সবাইকে নিয়ে ব্যস্ত। তিনি বারবার আনিকাকে ডাকার চেষ্টা করছেন, কিন্তু আনিকা ঘরের দরজা বন্ধ করে ভেতরে এসিতে বসে আছে। মা মেহমানদের সামনে লজ্জায় পড়ে যাচ্ছেন দেখে আরিয়ান রুমে গেল। আনিকা, বাইরে মেহমানরা এসেছে, অন্তত 10 মিনিটের জন্য হলেও একটু বাইরে চলো। মা খুব বিব্রত হচ্ছেন। আনিকা ল্যাপটপে কাজ করতে করতে বলে, আমি কি তোমার বাড়ির শোপিস যে সবাইকে মুখ দেখাতে হবে? আমি পারবো না। আর এই গরমে ওই অশিক্ষিত মহিলাদের সাথে বসে গসিপ করার কোনো ইন্টারেস্ট আমার নেই। তুমি কি আসবে নাকি আমি তোমাকে হাত ধরে নিয়ে যাব? আমার মা সবার কাছে ছোট হচ্ছে, এটা আমি হতে দেব না। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে আনিকা একটু দমে গেল। আরিয়ানের চোখে আজ এক অদ্ভুত তেজ। আনিকা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। ফাইন, যাচ্ছি, কিন্তু মনে রেখো এর বদলা আমি নেবই। বাইরে আসতেই আরিয়ানের বড় খালা আনিকাকে দেখে বলে উঠলেন, ও মা, বউ তো মাশাল্লাহ পরীর মতো। তা মা, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য একটু শরবত বানিয়ে আনো তো, দেখি তোমার হাতের কাজ কেমন। আনিকা খালার দিকে এমনভাবে তাকালো যেন তাকে এখনই চিবিয়ে খাবে। এক্সকিউজ মি, আমি কি এখানে বুয়া হিসেবে এসেছি? আপনারা শরবত খেতে চাইলে কাজের লোককে বলুন, আমি রান্নাঘরে ঢোকার জন্য আসিনি। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মা মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আরিয়ান এবার আর চুপ থাকতে পারল না। খালা, আপনি বসুন, আনিকা জাস্ট মজা করছে। আনিকা, রান্নাঘরে গিয়ে শরবতটা নিয়ে এসো, আমি তোমাকে হেল্প করছি, চলো। আরিয়ান এক প্রকার জোর করেই আনিকাকে রান্নাঘরে নিয়ে গেল। ছাড়ো আমার হাত, তুমি আমাকে সবার সামনে ইনসাল্ট করলে। ইনসাল্ট তুমি নিজেকে করছো আনিকা। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা লন্ডনের ইউনিভার্সিটিতে শেখায়নি। শরবতের জগটা ধরো আর গিয়ে সবার সামনে ক্ষমা চেয়ে এটা সার্ভ করো। নেভার, আমি এটা করব না। ঠিক তখনই আনিকার ফোনে আবার জাইনের মেসেজ এলো। বেবি, আমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি, কাল দেখা হচ্ছে তো। আনিকা মেসেজটা দেখে আরিয়ানের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আচ্ছা ঠিক আছে, আমি শরবত দিচ্ছি, কিন্তু কাল আমি সারা দিনের জন্য বাইরে যাব। জাইন আসছে, আমি ওর সাথে ডিনার করব। তুমি কিন্তু বাধা দেবে না। আরিয়ানের বুকটা কেঁপে উঠল। একদিকে পরিবারের সম্মান, অন্যদিকে আনিকার এই বেপরোয়া জেদ। সে কী করবে বুঝতে পারছে না। পরদিন সকালে আনিকা খুব যত্ন করে সাজল। নীল রঙের একটা দামি ওয়েস্টার্ন ড্রেস পরে সে যখন তৈরি, আরিয়ান তখন ঘরের কোণে চুপচাপ বসে বই পড়ছিল। আরিয়ানের শান্ত ভাব দেখে আনিকা যেন আরও বেশি তাচ্ছিল্য অনুভব করল। আমি বের হচ্ছি। জাইন সিটি সেন্টারের একটা দামি রেস্টুরেন্টে আমার জন্য ওয়েট করছে। তোমার মতো কারোর সাথে ডাল ভাত খাওয়ার চেয়ে ওর সাথে ক্যান্ডেল লাইট ডিনার অনেক বেটার। আরিয়ান কোনো কথা বলল না, শুধু একবার মাথা তুলে তাকালো। সেই দৃষ্টিতে রাগ ছিল না, ছিল একরাশ অবজ্ঞা। আনিকা গটগট করে বেরিয়ে গেল। আরিয়ানও তার কিছুক্ষণ পর নিজের বাইকটা নিয়ে বের হলো। রেস্টুরেন্টের দৃশ্য। আনিকা খুব খুশি মনে রেস্টুরেন্টে ঢুকলো, কিন্তু ভেতরে ঢুকতেই তার পায়ের তলার মাটি সরে গেল। দেখল জাইন একটা কর্নারের টেবিলে বসে আছে এবং তার হাত ধরে বসে আছে অন্য একটা মেয়ে। তারা খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে। আনিকা দ্রুত পায়ে তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। জাইন, এ কি দেখছি আমি? এই মেয়েটা কে? আরে আনিকা, তুমি? মিট মাই গার্লফ্রেন্ড রেমি।